চ্যাপ্টার 17 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা ঝট করে বলে নেব। 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, 1 নম্বরেগুলো বলছি না। 1 নম্বর আমি বলবো, সবসময় বলবো জয়দেব সরকার করে যাও, জয়দেব সরকারের এমসিকিউ এসিকিউ করে যাও। 1 নম্বর কমন পেতে বাধ্য, 10টায় 10টা না পেলেও মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো ঘাটতি বাজেট কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির বৈশিষ্ট্য কি কি, এটাও ইম্পর্টেন্ট। প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে, ইম্পর্টেন্ট। রাজকোষ নীতি কাকে বলে, ইম্পর্টেন্ট। রাজকোষ নীতির মূল হাতিয়ারগুলি কি কি। সম্প্রসারণমূলক রাজকোষ নীতির উদ্দেশ্য কি, উদ্দেশ্যে গৃহীত হয়। এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই কোশ্চেনগুলো প্রতিটা বেশিরভাগ স্কুলে রিপিট করা হয়েছে। এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তোমরা আশা করছি লিখে নিয়েছো খাতা পেন বসে, যদি না লিখতে পারো পজ করে করে লিখে নেবে। আমি অবশ্যই কোশ্চেনগুলো আলোচনা করব। এছাড়াও যে প্রশ্নগুলো এসেছে, এই যে প্রশ্নগুলো বললাম এগুলো রিপিটেড বার এসেছে, বাদ বাকি প্রশ্নগুলো আর রিপিট হয়নি কিন্তু এসেছে। প্রথমে হচ্ছে বাজেট ঘাটতি কিভাবে মেটানো যায়। তারপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, প্রসারমূলক রাজকোষ নীতির দুটি বৈশিষ্ট্য, এটা অলরেডি একবার বলেছি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, ঘাটতি ব্যয়ের দুটি কুফল লেখো। 10 নম্বর কর গুণক কাকে বলে। 12 নম্বর সংকোচনমূলক রাজকোষ নীতি বলতে কি বোঝো। 13 নম্বর প্রসারমূলক রাজকোষ নীতির দুটি উদাহরণ দাও। 4 নম্বর ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেটের মধ্যে কোনটি কাম্য এবং কেন, এটা হচ্ছে 14 নম্বর বললাম। 15 নম্বর সরকারি ব্যয় গুণক এর মান কত, এটা আসলে মান কত না বলে এটার ফর্মুলা বা সূত্র কি বলা উচিত। আর 16 নম্বর সরকারি ব্যয় গুণক কাকে বলে। 17 নম্বর ঘাটতি ব্যয়ের সপক্ষে দুটি যুক্তি দাও। আগে একটা ঘাটতি ব্যয়ের কুফল ছিল, মানে ঘাটতি ব্যয়ের সুফল কুফল, এই দুটো জিনিস বলতে মুখস্থ পড়ে যাবে। আচ্ছা, 18 নম্বর মন্দাস্ফীতি কাকে বলে, ইম্পর্টেন্ট নয়, এটা একটা প্রশ্ন এসেছে কিন্তু তোমাদের সিলেবাসে নেই মন্দাস্ফীতি কাকে বলে। আচ্ছা, 19 নম্বর সংকোচনমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয়। 20 নম্বর কোন প্রকার রাষ্ট্রে ও কেন ঘাটতি বাজেট সৃষ্টি হয়। 21 নম্বর হবে রাজকোষ নীতির দুটি উদ্দেশ্য লেখো। 22 নম্বর হবে ঘাটতি বাজেটের দুটি সুফল লেখো, এটা অলরেডি একবার বলা হয়েছে। সুবিধা বা সুফল একই জিনিস। আচ্ছা, লাস্ট হচ্ছে প্রসারমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয়। ঠিক আছে, আগে একটা তোমাদের মনে হতে পারে ম্যাম একটু আগে বললেন তো, না আসলে সংকোচনমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয় বলা হয়েছিল। তো প্রশ্নগুলো আমরা পরপর একটু আলোচনা করব। পরপর আলোচনা করব বলতে আমরা চ্যাপ্টার ওয়াইজ সিরিয়ালি আলোচনা করব, তাও চেষ্টা করছি। ঘাটতি বাজেট কাকে বলে, যদি সরকারি আয়ের থেকে ব্যয় বেশি হয় তখন তাকে ঘাটতি বাজেট বলা হয়। যদি বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি থাকে তখন তাকে ঘাটতি বাজেট বলা হয়। 2 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির বৈশিষ্ট্য কি। এই কোশ্চেনের উত্তরটা কি দেওয়া আছে সালমা। মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির বৈশিষ্ট্য কি। প্রথমেই লিখবে যে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতি আরেকটি নাম হলো সংকোচনমূলক রাজকোষ নীতি। এটা কোনো বৈশিষ্ট্য নয়, এটা এমনি লিখলাম। বৈশিষ্ট্য মানে আমি কেন লিখিয়ে দিলাম, প্রশ্নটা কিন্তু উল্টো করেও আসতে পারতো যে সংকোচনমূলক রাজকোষ নীতির বৈশিষ্ট্য কি। তুমি পড়ে গেছো মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতি আর এসে গেছে সংকোচনমূলক, তখন তুমি কি করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে বলে আমি দুটো নাম বলে দিলাম। এবার বলছে 1 নম্বর লেখো, 1 নম্বর বৈশিষ্ট্যতে লেখো। এটা লেখা হয়েছে তো। আরেকটা প্রশ্ন আছে যে সংকোচনমূলক রাজকোষ নীতি কাকে বলে বা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতি কাকে বলে। তাই কাকে বলেটাও আমি লিখিয়ে দিচ্ছি, লেখো। যে রাজকোষ নীতির সাহায্যে মুদ্রাস্ফীতির ব্যবধান কমানো হয় সেই রাজকোষ নীতিকে সংকোচনমূলক রাজকোষ নীতি বা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতি বলা হয়। এবার এখানে বৈশিষ্ট্য বলতে লেখো, বৈশিষ্ট্য কি, আমি কাকে বলাটা আগে প্রথমত দুটো নাম বলে দিলাম, মানে আরেকটা নাম বলে দিলাম কি হতে পারে, কাকে বলাটা বলে দিলাম। আর কি বলছি, দুটো বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রথম হচ্ছে এই রাজকোষ নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি ব্যবধান কমবে, মানে সংজ্ঞা থেকেই আসছে আমাদের বৈশিষ্ট্যটা। 1 নম্বর বৈশিষ্ট্য লেখো, সংকোচনমূলক রাজকোষ নীতির মাধ্যমে
মুদ্রাস্ফীতির ব্যবধান কমবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সংকোচনমূলক রাজকোষ নীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা কমানো হয়। 2 নম্বরের বলে দুটো উদ্দেশ্য লিখলেই, দুটো বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট। আমি আর একটা জিনিস বলে দিচ্ছি যে এই লেখো সংকোচনমূলক রাজকোষ নীতির মাধ্যমে ঘাটতি বাজেট কমানো হয়। ব্যাস, এই 3টে পয়েন্ট পড়ে গেলেই যথেষ্ট। এর পরের প্রশ্ন আমরা দেখব রাজকোষ নীতি কাকে বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখার আগে আমরা এখানে দুটো উদাহরণ দেখে নেব একসঙ্গে। আমরা যেই প্রশ্নগুলো হচ্ছে, যেই টপিকটা পড়ছি তার প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখে নেব। এখানে আমরা লিখব মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী দুটি রাজকোষ নীতি লেখো। আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলেছি, প্রশ্নটা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী দুটি রাজকোষ নীতি কি কি, এরকম ভাবে লিখতে পারো। দেখো, প্রথম হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। সরকারি ব্যয় হ্রাস, প্রথম হচ্ছে সরকারি ব্যয়, আমরা লিখবো সরকারি ব্যয় কমানো। কর একই থাকা অবস্থায় যদি সরকারি ব্যয় কমে তাহলে দ্রব্য সামগ্রী এবং সেবা কার্যের গুণক প্রভাবে সরকারি ব্যয় হ্রাসের গুণক প্রভাবে দ্রব্য সামগ্রী এবং সেবা কার্যের কি হবে, চাহিদা কমবে। তার ফলে জাতীয় আয় এবং সামগ্রিক চাহিদা কমবে। দ্বিতীয় বলছে সরকারি ব্যয় একই থাকা অবস্থায়, সেকেন্ড পয়েন্ট লিখবে কর হ্রাস। তার আন্ডারে লিখবে সরকারি ব্যয় একই থাকা অবস্থায় যদি কর বৃদ্ধি, এটা হবে কর বৃদ্ধি। যদি কর বৃদ্ধি পায়, মানুষের হাতে উদ্বৃত্ত টাকা কমে যাবে এবং তার ফলে চাহিদা, সামগ্রিক চাহিদা এবং জাতীয় আয় কমবে। দুটো পয়েন্ট লিখলেই না, তোমাদের বইতে আরো পয়েন্ট আছে, যদি চাও আরো 2-3টে পড়ে যাবে, কারণ দুটো পড়ে গেলে দুটোই যে মনে থাকবে তার কোনো মানে নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখব রাজকোষ নীতি কাকে বলে। রাজকোষ নীতি কাকে বলে এটা কি লিখিয়ে দিয়েছি, দেখো তো প্রশ্নে। তোমরা যদি নোটস নিতে চাও, সাজেশন নোটস, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বলো রাজকোষ নীতি কাকে বলে, লেখা আছে। রাজকোষ নীতি হচ্ছে যে নীতির সাহায্যে সরকার বাজেটের মাধ্যমে কাজ করে তাকে রাজকোষ নীতি বলে। আওয়াজ করো না, আওয়াজ করতে না। এর পরের প্রশ্ন ছিল রাজকোষ নীতির মূল হাতিয়ারগুলি কি কি। একটা হচ্ছে সরকারি ব্যয়। এটা সরকারি ব্যয় কমানো হতে পারে, বাড়ানো হতে পারে। আমরা দেখেছিলাম যে একটু আগে পড়েছি যে সংকোচনমূলক ক্ষেত্রে সরকারি ব্যয়টাকে কি করতে হবে, কমাতে হবে। আর যদি এটা প্রসারণমূলক হতো তাহলে সরকারি ব্যয় বাড়াতে হবে। তো সরকারি ব্যয়টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুলস বা হাতিয়ার। তো উত্তর হচ্ছে সরকারি ব্যয়। 1 নম্বর হচ্ছে সরকারি ব্যয়। তোমরা লিখতে পারো ইনক্রিজিং অর সরকারি ব্যয় কমিয়ে বা বাড়িয়ে সরকারি ব্যয় কমানো বা বাড়ানো হলো রাজস্ব নীতির একটি হাতিয়ার। সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে হলে সরকারি ব্যয় বাড়ানো হয় এবং সামগ্রিক চাহিদা কমানোর হলে সরকারি ব্যয় কমানো হয়। পরের পয়েন্টে আমরা লিখব কর। পরের পয়েন্টে লিখব কর। করকেও কি হতে পারে, কর বাড়ানো কমানো দুটোই হতে পারে। লেখো কর। কর বৃদ্ধি বা হ্রাস লেখো। কর বৃদ্ধি বা হ্রাস করে
রাজকোষ নীতি গ্রহণ করা হয়? কর বাড়লে সামগ্রিক চাহিদা কমে, কর কমলে সামগ্রিক চাহিদা বাড়ে। এরপর আরো দুটো পয়েন্ট আমি বলে দিচ্ছি। ঋণ গ্রহণ বা ঋণ দান, 3 নম্বর পয়েন্ট, ঋণ গ্রহণ বা ঋণ দান। আর হলো ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্টের বাংলা হলো হস্তান্তর ব্যয়। এই দুটো পয়েন্ট, লাস্টে দুটো বললাম, যে যদি তোমরা আগের দুটো ভুলে যাও তাহলে আগের দুটো আশা করছি মনে থাকবে, তাহলে এই লাস্টের দুটো লিখে আসবে। নেক্সট আমরা বলবো, পরের কোশ্চেনটা আমরা বলবো বাজেট সম্প্রসারণমূলক রাজকোষ নীতি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রসারণমূলক রাজকোষ নীতি কি উদ্দেশ্যে গৃহীত হয়? সম্প্রসারণমূলক রাজকোষ নীতি কি উদ্দেশ্যে গৃহীত হয়, এটা কি লেখা আছে? সম্প্রসারণমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয়? দুটো পয়েন্ট আমরা লিখতে পারি, যে মন্দাবস্থা, দেশে মন্দাবস্থা দেখা গেলে তখন সম্প্রসারণমূলক রাজকোষ নীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা হয়। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেকারত্ব, দেশে বেকারত্ব দেখা গেলে সম্প্রসারণমূলক রাজকোষ নীতি গ্রহণের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি করা হয়। এই দুটো পয়েন্ট তোমরা লিখতে পারো। পরের কোশ্চেন হচ্ছে ঘাটতি বাজেট বা বাজেট ঘাটতি কিভাবে মেটানো যায়? ঘাটতি বাজেট কিভাবে মেটানো যায়? ঘাটতি লেখো, ঘাটতি বাজেট দুই ভাবে মেটানো যেতে পারে। একটা হলো দেশের ভেতর থেকে বা বিদেশ থেকে ঋণ নিয়ে, এবং অপরটি হলো নতুন নোট ছাপিয়ে। দেখো, প্রসারমূলক রাজকোষ নীতির বৈশিষ্ট্য হচ্ছে এই রাজকোষ নীতির মাধ্যমে বা প্রসারমূলক রাজকোষ নীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, প্রসারমূলক রাজকোষ নীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। প্রসারমূলক রাজকোষ নীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। দু নম্বর লেখো, এগুলো সবই লিখেছে। প্রসারমূলক রাজকোষ নীতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়। ঘাটতি বাজেটের ফলে 1 নম্বর লেখো, কুফল বলেছে তো, কুফল আমরা লিখব মুদ্রাস্ফীতি বাড়তে পারে। লেখো, এর সঙ্গে লেখো ঘাটতি বাজেট মেটানোর জন্য নোট ছাপানো হলে নতুন নোটের প্রভাবে দেশে মুদ্রাস্ফীতি দেখা যায়। ম্যাম, এটা সেকেন্ড পয়েন্ট। মুদ্রাস্ফীতির আন্ডারেই বললাম তো।
অর্থনৈতিক দক্ষতা হ্রাস পায়। এর পরের পয়েন্টটা লেখো, দারিদ্রতা বৃদ্ধি। দারিদ্রতা বৃদ্ধি। মুদ্রাস্ফীতির ফলে দরিদ্র জনগণ আরো দরিদ্র হয়ে ওঠে, যাতে অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্রতা বাড়তে থাকে। আমরা ঘাটতি বাজেটের সুফলের জায়গাতে লিখব যে 1 নম্বরে লিখব আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি কিভাবে হতে পারে? জনসাধারণের আয় বৃদ্ধি। পয়েন্টের নাম লেখো, জনসাধারণের আয় বৃদ্ধি। জনসাধারণের আয় বৃদ্ধি। কিভাবে জনসাধারণের আয় বৃদ্ধি হয় সেটা আমি লিখিয়ে দিচ্ছি। ঘাটতি বাজেট হলে অতিরিক্ত অর্থের সৃষ্টি হবে, সেই অর্থ জনসাধারণের হাতে আয় হিসেবে আসবে, ফলে জনসাধারণের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, এর ফলে সামগ্রিক চাহিদা বাড়বে। দাঁড়াও, এতটা লিখতে লাগবে না, লেখো জনসাধারণের আয় বৃদ্ধি পাবে, ঘাটতি বাজেট হলে অতিরিক্ত অর্থের সৃষ্টি হবে, সেই অর্থ জনসাধারণের হাতে আয় হিসেবে আসবে। এর পরের পয়েন্টে লেখো, 2 নম্বরে লেখো সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। জনসাধারণের আয় বৃদ্ধি পেলে জনসাধারণের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। হয়ে গেল। পরের প্রশ্ন, প্রসারমূলক রাজকোষ নীতির 2টি উদাহরণ দাও। 1 নম্বরে হবে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে জনসাধারণের আয় বাড়বে, তার ফলে দ্রব্য সামগ্রী এবং সেবা কার্যের সামগ্রিক চাহিদা বাড়বে। 2 নম্বর হবে কর হ্রাস। কর হ্রাস পেলে জনসাধারণের কাছে তাদের আয়ের ব্যয়যোগ্য টাকা বেশি থাকবে, এর ফলে জনসাধারণ বেশি চাহিদা করবে, ফলে সামগ্রিক চাহিদা বাড়বে।
এর পরের প্রশ্নটা হচ্ছে প্রসারমূলক রাজকোষ নীতি মান কত? মান কত বলতে প্রসারী সরকারি ব্যয় গুণকের মান কত? সরকারি ব্যয় গুণকের মান হচ্ছে 1/1 - MPC। সরকারি ব্যয় গুণকের মান হচ্ছে 1/1 - MPC। সরকারি ব্যয় গুণক কাকে বলে? সরকারের ব্যয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় আয় স্তরের যত গুণ পরিবর্তন হয় তাকে সরকারি ব্যয় গুণক বলা হয়। মন্দাস্ফীতি হচ্ছে মন্দা এবং মুদ্রাস্ফীতি দুটো যদি একসাথে হয় তখন তাকে বলা হয় মন্দাস্ফীতি। মন্দাস্ফীতি বলতে এমন একটা পর্যায় যখন কিনা উৎপাদন কম হয় এবং আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব বেশি থাকে, সেই সময় যদি জিনিসপত্রের দামও বাড়তে থাকে তখন তাকে বলা হবে মন্দাস্ফীতি। যদিও তোমাদের এই বছর মন্দাস্ফীতিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ক্লাস 12-এর জন্য, 11-এ এটা ছিল। তবে মন্দা কাকে বলে আসতে পারে? মন্দা হচ্ছে যেই সময়টা মন্দা বলতে বাণিজ্য চক্রের এমন একটি অবস্থাকে বোঝায় যখন দেশের উৎপাদন প্রতিষ্ঠান তাদের উৎপাদন ক্ষমতা অনুসারে উৎপাদন করতে পারে না, তাকে বলা হয় মন্দা। ঠিক আছে, তো মন্দাস্ফীতি বলে দিলাম। মন্দাস্ফীতিটা নিজেদের মতো বুঝে লিখবে, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, সংকোচনমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয় এটা কি আমি বলে দিলাম? দেখা গেলে পয়েন্টটা হচ্ছে মুদ্রাস্ফীতি। সংকোচনমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয়? প্রথম পয়েন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি। দেশে মুদ্রাস্ফীতি দেখা গেলে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য সংকোচনমূলক রাজকোষ নীতি গ্রহণ করা হয়। লেখা হলে বলবে। দু নম্বর পয়েন্ট লেখো, আর্থিক নীতি কার্যকরী না হলে। আর্থিক নীতি বলতে আমি বলে দিই যে ধরো এটাও মুদ্রাস্ফীতি কন্ট্রোলেরই একটা মেজার, যে যখন ব্যাংক রেট বাড়ানো হয় বা খোলা বাজারে কার্যকলাপ করা হয়, মানে রিজার্ভ ব্যাংক আর ব্যাংকিং সিস্টেম যেগুলো করে তাকে বলে আর্থিক নীতি, সেইটা যখন কি হচ্ছে ফেল করে যাচ্ছে, অকার্যকর হয়, তখন লেখো কি বললাম, দ্বিতীয় পয়েন্টটা বললাম, দেশে আর্থিক নীতি অকার্যকর হলে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী বা সংকোচনমূলক রাজকোষ নীতি গ্রহণ করা হয়। কোয়েশ্চেনটা হচ্ছে কোন প্রকার রাষ্ট্রে ও কেন ঘাটতি বাজেট সৃষ্টি হয়? এর উত্তরটা আমরা লিখতে পারি যে অনুন্নত দেশে ঘাটতি বাজেট দেখা যায় যখন দেশে আয়ের থেকে ব্যয় বেশি হয়, তখন ঘাটতি বাজেট লক্ষ্য করা যায়। এখানে তোমরা লিখতে পারো, এইভাবেও লিখতে পারো যে প্রধানত অনুন্নত দেশে ঘাটতি বাজেট লক্ষ্য করা যায়, কারণ অনুন্নত দেশে মন্দাবস্থা বেশি হয়, মন্দাবস্থার ফলে জিনিসপত্রের দাম বাড়তে থাকে এবং উৎপাদন কম হয়, এর ফলে ঘাটতি মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় আর তার ফলে ঘাটতি বাজেট সৃষ্টি হয়। পরের প্রশ্নটা হলো
অর্থনৈতিক উন্নয়ন না লিখে লেখো অর্থনৈতিক প্রসার বৃদ্ধি। প্রসার বৃদ্ধি। আর 2 নম্বরে লিখবে দাম স্তরে স্থায়িত্ব আনা। আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট ভালো না ঘাটতি বাজেট ভালো? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে পুরনো অর্থনীতিবিদ মানে সনাতন ধর্মী অর্থনীতিবিদদের মতে কিন্তু উদ্বৃত্ত বাজেট ভালো বা সুষম বাজেট ভালো, কিন্তু আধুনিক অর্থনীতিবিদের মতে ঘাটতি বাজেট ভালো। কারণ এর অনুযায়ী কথা অনুযায়ী কেন্সের মতে ঘাটতি বাজেট হলে ঘাটতি বাজেট পূরণ করার জন্য সরকার বেশি করে উৎপাদন করবে। তার ফলে উৎপাদন করতে হলে কি করতে হবে? লেবার নিয়োগ বেশি করতে হবে, তাতে নিয়োগ বাড়বে এবং নিয়োগ বাড়লে দেশের জনগণের আয় বাড়বে। দেশের জনগণের আয় বাড়লে তাদের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, এর ফলে সামগ্রিক চাহিদা বাড়বে। তো ঘাটতি বাজেট, এবার তাহলে কি ঘাটতি বাজেট অনেক ঘাটতি বাজেট করা ভালো? না, সেটা না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ঘাটতি বাজেট হওয়া দেশের জন্য ভালো, এইভাবে লিখতে পারো। আমি চ্যাপ্টার 17 থেকে যা যা প্রশ্ন এসেছে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দিয়েছি, সঙ্গে প্রশ্নগুলোর উত্তরও তোমাদেরকে বলে দিয়েছি। আশা করছি তোমাদের হেল্প হলো। কতটা হেল্প হলো অবশ্যই জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।